সংকটের যে মাত্রা আমরা দেখছি, সংকটের যে ভয়াবহতা আমরা দেখছি এবং প্রিয়জনদের যেভাবে হারাতে প্রতি মুহূর্ত সংবাদ পাচ্ছি আমরা, তাতে করে একটাই প্রশ্ন রাখতে চাই, এতগুলো কারণ কি যথেষ্ট নয় সচেতন হবার জন্য? এতগুলো কারণ কি যথেষ্ট নয় সাবধান হওয়ার জন্য? এতগুলো কারণ কি যথেষ্ট নয় আপনার প্রিয় মানুষটির দিকে আরও একবার ঘুরে তাকিয়ে দেখবার জন্য যখন বাড়ি ছেড়ে আপনি বের হচ্ছেন, যখন বাড়ি ফিরে আসবেন, তার জন্য ঝুঁকি বয়ে নিয়ে আসছেন কিনা এই বিষয়টি মাথায় রাখবেন। তাতে করে দেখবেন জীবন অনেক সুন্দর, জীবন অনেক সহজ। আর যারা এই সংকটের মুহূর্তে স্বাস্থ্যসেবার জন্য সংকটে আছেন, মানসিক চাপে আছেন কিংবা মানসিকভাবে বিপর্যস্ত, কোভিড কিংবা নন কোভিড যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসায় সরাসরি করোনা হেল্প ডেস্কে ফোন দিতে পারেন। জুলহা জুবাইরা যে আয়োজন আপনাদের সাথে আছে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রতিদিনের মতো একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আছেন আমাদের সাথে ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে দায়িত্ব পালন করছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এছাড়াও ডাক্তার আবু সাইদ শিমুল আজ অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক যারা দেখছেন, আমাদের প্রতিদিনের মতো একই আহ্বান জানাতে চাই, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিতে পারেন। আমাদের লাইনটা কিছুটা ব্যস্ত দেখাতেই পারে, তবে অনুরোধ চেষ্টা করবেন যাতে করে আপনার স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তরটি আমরা দিতে পারি। আমরা আন্তরিকতার সাথে অপেক্ষা করছি। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, বিস্তারিত লিখবেন আমাদের লাইভ ফিডটির নিচে মন্তব্য আকারে। একই প্রশ্ন বারবার লিখবার প্রয়োজন নেই, তাতে একই প্রশ্নের ভিড়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হারিয়ে যায়। আর যারা দেখছেন তাদের আবারও মনে করাতে চাই, গত 24 ঘন্টায় কিন্তু আরও 226টি পরিবার তাদের স্বজন হারিয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 17,278 জন। 17,278টি পরিবারের জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। তাই আপনাদের প্রত্যেককে সচেতন হওয়ার একটু বাড়তি আহ্বান জানাতে চাই। নতুন করে আরও 12,236 জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 27.23%। নমুনা পরীক্ষা করা হয়েছে 44,941টি। এ পর্যন্ত শনাক্ত 10,71,774 জন। 24 ঘন্টায় 8,395 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 9,05,087। মৃত 226 জনের মধ্যে পুরুষ 140 আর নারী 68 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 74 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 52, চট্টগ্রামে 42, রাজশাহীতে 24, রংপুর 13, বরিশালে 6, সিলেটে 5 ও ময়মনসিংহে 10 জন মারা গেছেন। পরিস্থিতিতে একটা বিষয় আমাদের প্রতি মুহূর্ত খেয়াল রাখতে হয় যে যে জায়গায় আছি তার চারপাশ যথেষ্ট পরিমাণে জীবাণুমুক্ত কিনা, কিংবা যদি জীবাণুমুক্ত করে নেওয়ার সুযোগ আমাদের কাছে না থাকে, অন্তত যাতে নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে অন্তত নিজের দুহাত, যে বিশ্বস্ত দুহাত এত বছর ধরে আপনাকে পড়ে যাওয়া থেকে সামলেছে, যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে এবং আপনার শরীরের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করেছে, সেই হাত এখন আমাদের অন্যতম ঝুঁকিতে ফেলতে পারে। তাই ওই যে নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। আর যারা দেখছেন, শুনছেন, প্রতিদিন আসলে এই সংখ্যাগুলো পড়তে পড়তে 226, 224, 210, 206, 201, 199 মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত আমরা। আমি জানি টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন আপনারা অনেকে বিপর্যস্ত, এবং এই বিপর্যস্ত জায়গায় যদি নিজের পরিবারকে দেখতে না হয় তবে সচেতন হওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে। একজন দর্শক এরই মধ্যে আমাদের ফোন দিয়েছেন, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। দর্শক, নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে আপনার জিজ্ঞাসাটি জানান। জহুরুল আলম, আমি পাবনা থেকে বলছি, বয়স আমার 59 বছর। কেমন আছেন জহির সাহেব? স্যার, আমি তো ওই যে অসুস্থ, মানে বাইপাস সার্জারি করতে আজ 2 বছর হলে। আচ্ছা। কিন্তু 2 মাস পর থেকে আমার হচ্ছে বুকের বাম সাইড, সেদিক থেকে বাইপাস করা, ওই বাম সাইডটা চেস্টের এই মাঝামাঝি দিয়ে শক্ত হয়ে থাকে এবং বুক মনে হচ্ছে 10-15 কেজি ভার হয়ে থাকে। সেই সঙ্গে আপনার বসলে থাকলে ভার লাগে না, শুয়ে থাকলে উঠে দাঁড়ালে পারে আমার 59-60 কেজি ওজন। আপনার কতদিন হয়েছে বাইপাস করেছেন? বাইপাস করছি আজ 20 জানুয়ারি 26 তারিখে, আজ 1.5 বছরই হয়ে গেল। 1.5 বছর হয়েছে বাইপাস করেছেন। ডাক্তাররা নিশ্চয়ই বলে দেওয়ার কথা যে বাইপাস করলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিছুদিন এবং নিয়মিত ওষুধ খেতে হবে। ওষুধগুলো কি খাচ্ছেন? হ্যাঁ, ওষুধগুলি আমি যে বেটাবেস 2.5, তারপরে লুপিডেল প্লাস, তারপরে সিজিনর 20, তারপরে শেষে আপনার এইবার গত তারিখ গেছিলাম, ওরা হচ্ছে
আপনার এনটিস্ট্রো 50, এটা আচ্ছা। মানে বাইরের ওষুধ মনে হয়। জি এটা খাচ্ছি, তারপরে গ্যাসের খাচ্ছি প্যান্টোনিস 40, আচ্ছা। 2 বেলা 2টা, তারপর ঘুমের লেকজালির 3, আচ্ছা, টেনশন ঘুমের, এই ওষুধগুলি আমি খাচ্ছি। বুঝতে আর একটা পেরেছি। আছে ওই যে আপনার হচ্ছে 2.6 কি বলে এই যে ওই যে নাইট্রোকার্ড। নেপোকার্ড। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি, আমরা জি, একটু জি। প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান। জি, আমার প্রশ্ন একটি যে আপনার আসলে প্রথম প্রশ্ন যে আপনার দর্শক টিভিসিটির ভলিউমটি কমাবেন। জি। প্রথম প্রশ্ন যে আপনি হাঁটাহাঁটি করলে বুকের চাপ হয় কিনা, হার্টের ইজেকশন ফ্র্যাকশন কত? হ্যাঁ, হার্টের হাঁটলে পরে তো ওই তো বলতেছি যে আমার 60 কেজি ওজন, 60 কেজি নেই আমাকে, মানে যেহেতু হাঁটতে পারি, হাঁটতে হয়। আমি তো বেশি হাঁটতে পারি না, মানে পুরা পার 60 কেজি ওজন দেয় ভর করে, কিন্তু বসে থাকলে নাই, না শুয়ে না, থাকলে নাই। আপনার আমার কথা দর্শক 60 কেজি ওজন নিয়ে আপনি চিন্তিত কেন? 60 কেজি ওজন তো খুব বেশি ওজন নয়। আপনি যেটা বলছেন যে 60 কেজি 60 মানে 60, মানে আমার ওজনটা কত? 60 কেজি, 60 কেজি, 60। জি, 60 কেজি 50 খুব বেশি ওজন নয়। ওজন তো বেশি না এটা। না বেশি না, কিন্তু পুরা পার এই সমস্ত তৈলের ভর গায়ে পড়ে আর কি। না, স্বাভাবিকভাবে আমাদের সবারই পায়ের উপর যে ভর পড়ে। সবারই না, পায়ে ওইরকম পড়ে। ভার না তো, আপনার একটা মানে না। বুক এবং পাও নিয়ে, মানে আমি বাসে, ট্রেনে এবং গাড়িতে, রিক্সাতে উঠতে পারি না, ধাপ ফেলায়, আচ্ছা। মানে এরকম আপনি উঠতে পারি না। সিঁড়ি আমি ভেঙে উঠতে বসতে পারেন? পারি না, ওই রগে আপনার বসে উঠতেও পারি না। আমি ওই যে কমোটে, মানে বাথরুমে যাই। বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনি যেটা ভাত খাওয়ার পরে কষ্ট বাড়ে কিনা, বা পায়খানা যদি জোরে কুদ দিলে তখন এই কষ্ট বাড়ে কিনা? না আমরা না, এইভাবে সহজ করে কষ্ট, জিজ্ঞেস করি। না এগুলির কষ্ট বাড়ে না। আর ইজেকশন ফ্র্যাকশন কি হার্ট অ্যাটাকের আগে বাইপাস করেছেন না পরে, হার্ট অ্যাটাকের পরে? আমি হার্ট অ্যাটাকের পরে, হার্ট অ্যাটাক হয় জি। আমার হচ্ছে অক্টোবরের 31 তারিখে। আমি ঢাকায় একটা কাজে গেছিলাম, সেখানে হার্ট অ্যাটাক হয়। ঠিক আছে, আমরা দর্শক বুঝতে পেরেছি। সেটা আপনার কাজের সাথে কোনো সম্পর্ক নেই। মূল বিষয়টি আপনার যদি দেখা যায় যে যাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি মূলত কয়েকটি। একটি যদি পরিবারে কারো ঝুঁকি থাকে, আমরা যদি বংশে যদি কারো আগে হৃদরোগ ইতিহাস কারণে জানতেও পারেন, নাও জানতে পারেন, যদি ধূমপান করে থাকেন, ডায়াবেটিস থাকে, রক্তচাপ বেশি থাকে, এগুলো আসলে এর সাথে খাদ্যাভ্যাস বা লিপিড, আমরা বলি চর্বির ব্যাপারে, এই বিষয়গুলো থাকে। কিন্তু যদি কেউ হার্ট অ্যাটাকের আগে চিকিৎসা করে, তিনি যতটুকু উপকার পাবেন, পরে করলে উপকার পাবেন কিন্তু একটু কম পাবেন। কারণ আমরা সেই কারণে জিজ্ঞাসা করছি যে হার্টের ইজেকশন ফ্র্যাকশন কত। যদি হার্ট দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে যতটুকু ড্যামেজ হয়েছে সেটি কিন্তু আমরা পুরোপুরি কখনোই ফেরত পাই না। আমরা চিকিৎসা করি যাতে এর চেয়ে বাড়তি কোনো ঝুঁকি না আসে, তবে চিকিৎসা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। একটি আপনি বাইপাস করেছেন, আশা করছি আপনি অবশ্যই উপকার পাচ্ছেন। দুটি কারণে এরকম, একটি হলো যে একবার যেহেতু বাইপাস করেছেন, যেখানে বুকটি কাটা হয় সেখানে কিছু জায়গায় হাড় কাটা হয়েছে, মাংস কাটা হয়েছে, সেখানে কিছুটা সমস্যা থাকতেই পারে। তো সেটি কিন্তু একটু আমরা বলি যে একটু প্যারাসিটামল খেতে পারেন, শ্বাস নিঃশ্বাসের জোরে জোরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিতে হবে, এই যে ব্রিদিং এক্সারসাইজগুলো আমরা করতে বলি, সেটি কিন্তু আপনাকে উপকার দিবে। সঙ্গে যদি ব্যথা হয় একটু প্যারাসিটামল খাবেন। আর হার্টের ওষুধ যেসব খাচ্ছেন সবই ভালো খাচ্ছেন, কোনো নতুন ওষুধ নেই। যা যা ওষুধ দেওয়ার কথা হার্টের বাইপাস সার্জারির পরে আমরা সবই দিচ্ছি। তবে মনে রাখতে হবে আপনি কিন্তু শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে একটু বিপর্যস্ত। কারণ আপনি যেভাবে আমাদের ইতিহাস দিচ্ছিলেন, উপসর্গ বলছিলেন, বোঝা যাচ্ছে যে আপনি কিছুটা মানসিকভাবে একটু বিপর্যস্ত, আতঙ্কিত আছেন। অনেকে দেখেছি রিং পরানোর পরেও রিক্সায় উঠতে গেলে বুকে ধরে ধরে হাঁটে, রিক্সায় উঠছে। আমরা বলি যে কেন এরকম করছেন, তাদেরকে কেউ বলেছে যে রিংটা সরে যেতে পারে। আপনাকেও কেউ নিশ্চয়ই এরকম কিছুভাবে আলোচনা করার পরে একটু ভয় ভীতি দিয়েছেন, সেজন্য ভয় পাচ্ছেন। আপনাকে নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আপনি আধুনিক চিকিৎসা করেছেন, আপনি ভয় করবেন না, ওষুধ খাবেন, যত হাঁটবেন তত ভালো। আমরা বলি হৃদরোগীদের কিন্তু রেস্ট মানা করি, যত বেশি। আমাদের কাছে অনেকে রেস্ট লিখে নিতে চায় যে স্যার আমাদের 2 সপ্তাহ রেস্ট দেন, 3 সপ্তাহ রেস্ট দেন। আমরা বলি আপনার তো রেস্ট দরকার নেই। তো হৃদরোগীদের আমরা বলি আপনি হাঁটবেন, হাঁটলে নতুন নতুন শিরা উপজে। আপনি যে বাইপাস করেছেন ন্যাচারাল বাইপাস হয় যদি হাঁটাহাঁটি বেশি করেন। সুতরাং আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সঙ্গে হাঁটাহাঁটি করবেন, মনে জোর রাখবেন, আমাদের বিশ্বাস আপনি ভালো থাকবেন। আর কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। আপনার যদি হার্ট দুর্বল না থাকে তাহলে পরিমিত পানি পান করবেন এবং শাকসবজি, কাঁচা ফলমূল একটু বেশি খাবেন। ডায়াবেটিস আর থাকলে ডায়াবেটিসের সুনিয়ন্ত্রণ রাখবেন, রক্তচাপ বেশি থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখবেন। তবে
একটি ইকোকার্ডিওগ্রাফি করে নেবেন, যাতে হার্টের ফাংশন জানতে পারলে আমাদের জন্য সুবিধা হবে পরবর্তী পরামর্শতে। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। দর্শক, নাম বলতে হবে, বয়স বলতে হবে, কোথা থেকে ফোন দিয়েছেন। জি হ্যাঁ, আমি জহিরুল বলছি রামপুরা থেকে। জি জহিরুল সাহেব বলুন। হ্যাঁ, আমার ছেলের বয়স 2 মাস 5 মানে 2.5 মাস। আচ্ছা, 2 মাস 27 দিন। আচ্ছা, কি নাম তার? জি জি। কি নাম? ওর নাম হচ্ছে জায়ান। জায়ান। জায়ানের কি হয়েছে এবার বলেন। ওর নেপি র্যাশের মতো হচ্ছে। আচ্ছা, নেপি র্যাশের মতো হচ্ছে। ওখানে নেপি র্যাশ হচ্ছে, কিন্তু কালো হয়ে যাচ্ছে চারদিক থেকেই। ও কি দিনের বেশিটা সময় ডাইপার পরে থাকে? না, ডায়াপার পরাই না, কিন্তু তারপরও র্যাশ হচ্ছে। আমি ওই না, ডায়াপার পরে না। বুঝতে পেরেছি। জহিরুল সাহেব, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে। আমরা একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছ থেকে জানতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, কি জানবার আছে আপনার? জি, আচ্ছা, এই কালারটা কেমন একটু যদি আমাদেরকে বলতেন। এটাকে লাল হয়ে আছে, আপনি কালোর কথা বলেছেন, সাথে কি লাল হয়ে আছে মনে হচ্ছে? হ্যাঁ, চারদিকে লাল হয়ে আছে। আচ্ছা, ওর কি এর মধ্যে জ্বর ছিল? জি জি, আচ্ছা, আমরা মোটামুটি বুঝতে পেরেছি এই সমস্যাটা। সেটা এই বয়সে কিন্তু অনেকেরই, শুধুমাত্র যে আসলে ডায়াপার পরালে যে হবে তা কিন্তু না। যেহেতু বাচ্চারা ডায়াপার না পরলে অন্য অনেক কাপড় বা অনেক কিছুই তো পরিয়ে থাকে, সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আসলে মল থেকে সাথে সাথে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। ছোট শিশু কিন্তু সারাদিনে 8 থেকে 10 বারও মলত্যাগ করতে পারে, আবার সারাদিনে একবারও মলত্যাগ করতে পারে, দুটোই নর্মাল। কিন্তু যেটা সবচেয়ে বেশি জরুরি, মল মূত্র ত্যাগ করার পরে যেন অনেকক্ষণ দেখা যায় যে খেয়াল করা হয় না। বাচ্চা কান্না করছে, অনেক সময় কান্না করার পরে দেখা যায় খেয়াল হয়। সুতরাং এইটা একটু খেয়াল করবেন। আর এখন যেহেতু একটু গরম পড়েছে, গরমের ঘামের কারণে কিন্তু এটা হয়, এক ধরনের ফাঙ্গাস থেকে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। একটু কুসুম গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে যদি দিনে 2 থেকে 3 বার একটু পরিষ্কার করে দেন, তাহলে এটা হবে না। এখন তাহলে কি করবেন? এখন আপনি ফাংজিডাল HC এই ক্রিমটা দিনে 3 বার 5 থেকে 7 দিন দিবেন। এটা যখন ভালো হয়ে যাবে, তখন সফটি আরেকটা ক্রিম রয়েছে, কিংবা নেপিরেশন অনেকগুলো ক্রিম রয়েছে, জিঙ্ক যে ক্রিমগুলো, সেগুলো পরে দিবেন। আপাতত ফাংজিডাল HC এই ক্রিমটা দেন, 5-7 দিনে ভালো হয়ে যাওয়ার পরে আপনি সফটি ক্রিমটা একটু নিয়মিত লাগিয়ে, কারণ যাদের এটা হওয়ার টেন্ডেন্সি থাকে তাদের কিন্তু বারবার হয়। সুতরাং তখন না হওয়ার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সফটি ক্রিমটা একটু দীর্ঘদিন লাগিয়ে দেন। আর এই মুহূর্তে ফাংজিডাল HC ক্রিমটা দিনে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন গ্রহণ করলে ইনশাল্লাহ আপনার বাচ্চার এই নেপিরেশনটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন আছে। তিনি বেশ বিস্তারিত আমাদের লিখেছেন। সুলতান সাহেব লিখেছেন, সকলকে সালাম জানিয়েছেন, অনুগ্রহ করে প্রশ্নটি পড়বার অনুরোধ জানিয়েছেন। তার স্ত্রীর দ্বিতীয় প্রেগন্যান্সি চলছে, মাঝে মাঝে সকাল সন্ধ্যা হাঁচি দেয়, নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকে, শুলে গলার মধ্যে শব্দ করে। এজন্য 16 সপ্তাহ আগে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার মোনাস দিয়েছে, 3 মাস অ্যালাট্রল 10 মিলিগ্রাম দিয়েছে, 2 মাস ফিনিক্স 20 মিলিগ্রাম দিয়েছে এবং ট্রুকাল 400 3 মাস দিয়েছে। অ্যালনিড প্লাস 2 মাস। আর হাঁচি হলে, নাক বন্ধ হয়ে গেলে বডিকট স্প্রে ব্যবহার করতে বলেছেন। এগুলো খেয়ে ভালো আছে। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত এই ওষুধগুলো সেবন করা যাবে কিনা জানতে চেয়েছেন। আর এগুলো খেলে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা। এমনি কোনো সমস্যা নেই। এই সময় বাচ্চা কেমন নড়াচড়া করবে তাও আপনার কাছ থেকে জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। আমরা তো আসলে প্রেগন্যান্সিতে বলি যে কোনো ওষুধই আসলে দীর্ঘমেয়াদী, আয়রন ক্যালসিয়াম ছাড়া কোনো ওষুধই দীর্ঘমেয়াদী খাওয়াটা আমরা আসলে খুব একটা সাপোর্ট করি না। এক্ষেত্রে আসলে পেশেন্টকে ওষুধের উপর নির্ভর না হয়ে একটু অন্যভাবে ভালো থাকার চেষ্টা করতে হবে। প্রতিদিন আমরা যে কথাগুলো বলছি যে অ্যালার্জি যেন না হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য যে খাবারগুলোতে অ্যালার্জি সেটা উনি নিবে না। যদি কোনো ডাস্ট অ্যালার্জি থাকে বা অন্য কোনো কিছুতে সমস্যা থাকে সেগুলো উনি অ্যাভয়েড করবে। এবং সবচেয়ে বড় যে জায়গাটি আছে এখানে, সেটি হচ্ছে যে আমরা বলি যে কুসুম গরম পানি, তার মধ্যে লেবু যুক্ত করে অথবা আদা যুক্ত করে খাওয়া, গার্গেল করা, এই কাজগুলো করে আসলে এই জায়গাগুলো থেকে ভালো থাকার চেষ্টা করতে হবে। এবং স্টিম ইনহেলেশন, আপনারা জানেন যে কুসুম গরম পানির যে ধোঁয়াটা আসে, সেটাকে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে যদি কেউ স্টিম ইনহেলেশন করে, তার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো অনেক কম হয়।
আমরা বলবো যে নিয়ম কানুনের উপরে আসলে আপনাদের ডিপেন্ডেন্সিটা বাড়াতে হবে। ওষুধ প্রেগন্যান্সিতে সেফ কি সেফ না, সেফ দেখেই চিকিৎসক দিয়েছে, বাট অ্যাজ পসিবল অ্যাজ যতটা সময়ের জন্য আমরা এটা অ্যাভয়েড করতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। তো সেখানে আমি খেয়াল রাখতে বলবো যে ওষুধগুলো চলবে, বাট এটাকে গ্র্যাজুয়ালি যতটা কমানো যায় সেটা আপনার জন্য ভালো হবে। আর এই ওষুধগুলো আসলে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি ম্যাক্সিমাম ড্রাগ, তো সেটার আসলে যেটা হলো যে প্রেগন্যান্সিতে খুব একটা কোনো খারাপ ইফেক্ট নেই। সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, কিন্তু আমি যেটা বললাম যে যত কম নেবেন তত আসলে ভালো। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। নিশির জন্য প্রশ্ন করা হয়েছে, যার বয়স 24 বছর, বিবাহিত তিনি। তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে 31 তারিখে এবং শেষ হয়েছে 6 তারিখে। তার মেনস্ট্রুয়েশন সবসময় রেগুলার হয় এবং 7 ডেজ থাকে, কিন্তু এই মাসের 6 তারিখে ভালো হয়ে যাওয়ার পরও আবার 16 তারিখ থেকে হালকা স্পটিং তিনি দেখেছেন। তারা সন্তান নেবার চেষ্টা করছেন, আপনার কাছে পরামর্শ চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। পরামর্শ আমরা তাকে দেব, তবে একটা ছোট বিরতি থেকে ফিরে আসবার পর। দর্শক সাথেই থাকুন, ফিরছি। স্বাগত একবার দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। একজন দর্শকেরই মধ্যে আমাদের ফোন দিয়েছেন, যদিও ডাক্তার শারমিন আব্বাসীর কাছে একটি প্রশ্ন ছিল। আগে দর্শকের ফোনটা আমরা নিয়ে নেই। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। নাম মোহাম্মদ এনামুল হক, বয়স 56 বছর। জি এনাম সাহেব, বলুন কিভাবে সহায়তা করতে পারি। জি বলুন কিভাবে হেল্প করতে পারি। আমার এখন হাঁটতে গেলে ব্যথা ওঠে এবং সিঁড়িতে উপরে উঠলেও ব্যথা ওঠে, মানে বুকে চাপ লাগে, তাই তো? হ্যাঁ, বুকে চাপ, সবসময় বুকের উপরে চাপ লাগে আছে। আচ্ছা, বুকে চাপ আছে। ডায়াবেটিস আছে আপনার? না, ডায়াবেটিস নাই, বটম লাইনে আর কি। বটম লাইনে, জি। আচ্ছা, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনার রাতে যখন আপনি ঘুমান, কয় বালিশে ঘুমান? এক বালিশে ঘুমাই। এক বালিশে। কখনো রাতে এমন হয়েছে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘুম ভেঙে গেল? না, শ্বাস নিতে আমার আল্লাহর রহমত কষ্ট হয় না। আচ্ছা, কতক্ষণ হাঁটতে পারেন একটা না? আমি বিশেষ করে হাঁটতে পারি, কিন্তু জোরে হাঁটতে পারি না। আচ্ছা, কতক্ষণ হাঁটতে পারেন হাঁটলে নিজের ছন্দে? হাঁটতে মোটামুটি আধা ঘন্টা হাঁটতে পারি, 10 মিনিটে 15 মিনিট। যদি জোরে 5 মিনিট হাঁটি তাহলে ব্যথা ওঠে। যদি জোরে 5 মিনিট হাঁটেন ব্যথা করে, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান। জি, আর যদি কিছু জানবার থাকে আপনার? তিনি যে উপসর্গ, জি আমি কি বলবো? জি, আপনার যদি কিছু জানবার থাকে যে তিনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা, এই মুহূর্তে রক্তের চর্বি বা কোলেস্ট্রল পরীক্ষা করেছেন কিনা, পরিবারে কারো হৃদরোগের ইতিহাস আছে কিনা, ধূমপান করেন কিনা? না, আমি ধূমপান করি না। তো আমার বাবা মার হৃদরোগের সমস্যা ছিল, তারা মারা গেছে অনেক আগেই। আমি ধূমপান করি না। কোন ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, আমি ওষুধ, এই আপনার হার্টের ওষুধ খাই, ইকোস্প্রিন খাই, তারপরে ওই কোরানজি 10 খাই, আপনার গ্যাসের ওষুধ খাই। জি, আর কোন ওষুধ খাচ্ছেন? কোলেস্ট্রল কমানোর ওষুধ খাচ্ছেন? রক্তের চর্বি কমানোর ওষুধ খাচ্ছেন? জি। রক্তের কোলেস্ট্রল কমানোর ওষুধ খাচ্ছেন কিনা, চর্বি কমানোর ওষুধ খাচ্ছেন কিনা? না, রক্তের সেটা কোনো খাই না। আমি খাই ইকোস্প্রিন 75, অ্যাডোবা 20, আর সার্জেল আর কোরানজি 10। জি, আমরা কি এখন উত্তর দিব নাকি আমরা ডাক্তার শারমিন আব্বাসীর কাছ থেকে উত্তর নিয়ে আপনার কাছে ফিরছি? প্রফেসর মোস্তফা জামান। জি। আচ্ছা জুবাইর, আমি যেটা বলতে চাই, খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। সেটি হচ্ছে যে যারা প্রেগন্যান্সি ট্রাই করে তখন না যেটা হয় যে তাদের একটা স্লাইট ব্লিডিং হয়, সেটাকে তারা প্রেগন্যান্সি না ধরে মিনিস্ট্রেশন ধরে নেয়, এবং তারপরে যেটা হয় যে আবার একটু ইরেগুলার ব্লিডিং হয়। তো এরকম অনেকগুলো রোগী কিন্তু আমরা পেয়েছি যে যারা আসলে প্রেগনেন্ট ছিলেন, মিসক্যারেজের একটা প্রক্রিয়া শুরু হয়েছে দেখে এরকম ব্লিডিং হয়েছে। তো আমার আসলে যে ওনার জন্য অনুরোধটি থাকবে যে একটা আপনারা প্রেগন্যান্সি টেস্ট দয়া করে করেন। যদি এটা প্রেগন্যান্সি হয় তাহলে তো একরকম ম্যানেজমেন্ট, আর যদি না হয় তখন কিন্তু আমাদের একটু ইভালুয়েশন করতে হবে যে আপনার এতদিন কখনো ইরেগুলার এরকম ব্লিডিং হয় নাই, এবার কেন হলো 1 মাসে 2 বার। তো সেই জন্য আমরা সাধারণত একটু হরমোন দেখে নেই যারা প্রেগন্যান্সি ট্রাই করে। সেরাম টিএসএইচ, প্রোল্যাকটিন, ওজিটিটি, এই 3টা টেস্ট এবং একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, যখন ব্লিডিংটি ভালো হবে এবং এই লকডাউন, এত সংক্রমণ, এই সমস্যাগুলো যখন কমে যাবে তখন যদি আমাদেরকে জানান সেটি আপনার জন্য বেটার হবে। আর আপনি এখন বাসায় একটা মানে ফার্স্ট যে মর্নিং স্যাম্পল যেটা থাকে ইউরিনের, এটা কাঠি দিয়ে পরীক্ষা করতে পারেন প্রেগন্যান্সি যেটা কিট আছে।
অথবা যদি আপনি ল্যাবে করতে চান তাহলে একটা বিটা এসসিজি করেন ব্লাডের, করলে মোটামুটি কনফার্ম হয়ে যাওয়া যাবে যে আপনি প্রেগনেন্ট না। যদি প্রেগনেন্ট না হন তাহলে কিন্তু এই টেস্টগুলো করে আমাদের জানাবেন। আর ব্লিডিং কমানোর জন্য তখন হয়তো আপনি নর্মালসটা শুরু করতে পারেন, একটা করে 2 বেলা 21 দিন, এবং তারপরে যখন ছেড়ে দিবেন তারপর থেকে আবার প্রেগন্যান্সি ট্রাই করতে পারবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আমরা প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। যে ধন্যবাদ। আসলে যিনি দর্শক প্রশ্ন করেছিলেন তার উপসর্গ কিন্তু এতটাই আমরা হৃদরোগের সাথে সম্পর্কিত, সেই কারণে যে চিকিৎসক তাকে দেখেছেন তারা কিন্তু আমরা বলবো যে তাকে হার্টের চিকিৎসার জন্য ওষুধ দিয়েছেন। অর্থাৎ তিনি হাঁটাচলা করলেই বুকে চাপ হয়, মাত্র 5 মিনিট হাঁটলে জোরে তিনি বুকের চাপ অনুভব করছেন, যেটি কিন্তু হৃদরোগের উপসর্গের সাথে খুবই আমরা বলবো সম্পর্কিত। তবে আরেকটু পরীক্ষা করলে তিনি জানতে পারবেন যে আসলে হৃদরোগের কোনো ব্লক জাতীয় যে সমস্যাটা বলছে, যার কারণে হার্টের অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে, যার জন্য তিনি ইতিমধ্যে কিছু ওষুধ খাচ্ছেন। তো আমরা নিশ্চিত হতে গেলে বলবো একটি ট্রেডমিল টেস্ট করতে পারেন কিনা, অর্থাৎ ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটি দিয়ে কিন্তু আমরা শতকরা 70% বুঝতে পারবো যে তার হার্টের ব্লক থাকার সম্ভাবনা বা আশঙ্কা আছে কিনা। তার জন্য কি অ্যাঞ্জিওগ্রামের প্রয়োজন আছে, করোনারি অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষার প্রয়োজন আছে, করোনারি অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষার মাধ্যমে আমরা হার্টের ব্লক নির্ধারণ করতে পারি। এবং কারো কারো ক্ষেত্রে ওষুধের চিকিৎসা, কারো ক্ষেত্রে রিং অথবা বাইপাসের চিকিৎসা লাগে, সেক্ষেত্রে আমরা বলবো সেই পরীক্ষাটি করলে তিনি বুঝতে পারবেন। তবে আপাতত যেহেতু তিনি ওষুধ যেগুলো খাচ্ছেন, ইকোস্প্রিন খাচ্ছেন, রক্তের কোলেস্টেরলের জন্য অ্যাটোবা খাচ্ছেন, কোরানজি খাচ্ছেন, এর সঙ্গে যেহেতু চাপ হচ্ছে ট্যাবলেট নাইট্রোকার্ড বা নিডোকার্ড 2.6 সকাল 9টায় এক বড়ি এবং বিকাল 4টায় একটি বড়ি খাবেন, এবং কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেই বিষয়ে তিনি খেয়াল রাখবেন। শাকসবজি, কাঁচা ফলমূল খাবেন। এবং যেহেতু হার্টের আপনি ভালো করে ইতিহাস নিয়েছেন যে হার্ট দুর্বল আছে কিনা, যেহেতু তার ইতিহাস শুনে বুঝতে পারলাম যে দুর্বলতা নেই, এখনো অ্যাটাক হয়নি মনে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে একটু বেশি পরিমাণ পানি পান করলে তিনি তার কোষ্ঠকাঠিন্য যদি নিবারণ করতে পারেন তাহলে বুকের কষ্ট কিছুটা কমবে। তবে যেহেতু হৃদরোগের সাথে ঝুঁকি আছে, আমাদের মনে হচ্ছে এই ওষুধের সাথে আমরা যে ওষুধ যুক্ত করলাম এর সাথে বিটালক 25 মিলিগ্রাম, এটি সকালে একটু রাতে একটু, যদি প্রেশার ভালো থাকে খেলে আরেকটু ভালো থাকবেন। এবং যতটা শীঘ্র সম্ভব যদি ইটিটি করতে পারেন সেই পরীক্ষাটি করে তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, অথবা তিনি একজন চিকিৎসককে তিনি সামনাসামনি দেখাতে পারেন। আমরা এই ঈদে যেহেতু আমরা অনেক সময় আলোচনা করে থাকি চর্বিজাতীয় খাদ্য খাবেন কিনা, যেহেতু সামনে ঈদ আমরা সেটি বলবো যে যতটা সম্ভব সবাইকে বলবো পরিমাণ মতন অল্প কিছু খেতে পারবেন, কিন্তু যতটা সম্ভব রক্তের চর্বি যেহেতু হৃদরোগের সাথে সম্পর্কিত, কোলেস্টেরল যুক্ত খাদ্য অবশ্যই আমরা বর্জন করার চেষ্টা, যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। মোকাব্বির আহমদ প্রশ্ন করেছেন হবিগঞ্জ থেকে, তার মেয়ের বয়স 5 মাস, গত 2 দিন তার জ্বর ছিল কিন্তু এখন জ্বর নেই, মাথা প্রচুর ঘামছে, এটা কোনো সমস্যা কিনা জানতে চেয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল আপনার কাছে। প্রথমে আপনাকে আসলে এই মুহূর্তে জ্বর বা কেন জ্বর সেটা একটু আসলে ভাবতে হবে। বাচ্চাদের জ্বর থাকলে মাথা ঘামে, সেটা স্বাভাবিক। আমার যেটা পরামর্শ হবে, বাসায় যদি কোনো থার্মোমিটার থাকে অবশ্যই থার্মোমিটার দিয়ে বাচ্চাদের জ্বর মাপবেন। এই অনুষ্ঠানে কিন্তু আমরা অনেকবার বলেছি, জ্বর যদি 100 হয় তখনই এই বয়সে 5 মাস বয়সে যদি ড্রপ দিয়ে খাওয়ান 0.8 ml কিংবা 10 ফোঁটা সিরাপ খাওয়ালে, আধা চামচ সিরাপ খাওয়ালে যথেষ্ট। যদি জ্বর সকালে উঠে তখন ওষুধ খাবেন, দুপুরবেলা যদি না উঠে ওষুধ খাওয়াবেন। আর জ্বরের সময় এমনিতেই বাচ্চাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাথা একটু ঘামকান, সারা শরীর গরম থাকে। আর একটা কথা, কিন্তু বাচ্চাদের কিন্তু মেটাবলিজম বেশি, অনুষ্ঠান অনেকবার বলেছে। আর ছোট শিশুদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের এখনই সময়, প্রথম 2 বছরে মোটামুটি 80% হয়ে যায়, আর 5 বছরের মধ্যে এখন বলাই হয়ে থাকে 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়েছে। সুতরাং এইসব কারণে যেহেতু সার্কুলেশনে বেশি ব্রেনে, একটু বাচ্চাদের মাথা গরম থাকবে 5 বছর বয়স পর্যন্ত, এটা নিয়ে একদম ভাববেন না। কিন্তু প্রথম দিকে যে কথাগুলি বললাম যে জ্বর মেপে দেখা, জ্বর মেপে দেখে যদি দেখেন যে আপনার বাচ্চার জ্বর আছে, শুধুমাত্র তখনই ওষুধ খাবেন। মাথা গরম করে কিংবা শরীরের অন্য অংশ গরম হলে কিনা সেটা দিয়ে দেখবেন, যেহেতু বৈজ্ঞানিক উপায় রয়েছে, সেটা একটু দেখে ওষুধ খান, ইনশাল্লাহ দেখবেন যেটা নিয়ে একদমই ভাববেন না, কয়েকদিনের মধ্যে আপনার বাচ্চা ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই সাদিয়ার জন্য, মাদারীপুর থেকে, যিনি আমাদের জানতে চাচ্ছেন 2 মাস ধরে তার পায়ুপথে মলত্যাগের সময় ব্যথা লাগে, খোঁচা লাগে তিনি লিখেছেন, এবং তার সাথে মলত্যাগের শেষে 2-1 ফোঁটা রক্তের মতো পড়ে। তিনি হোমিওপ্যাথিক ওষুধ দেখিয়েছিলেন, তাকে ক্যাপশন দিয়েছিল ডিমোরাইড, আরেকটি মলম, কিছু পানি জাতীয় ওষুধ, কিন্তু এখন তার কোনো পরিবর্তন হচ্ছে না। তাকে বলেছে পাইলস রোগ হয়েছে। এখন কি করতে পারে সে, ডাক্তার আবু সাইদ শিমুল? আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে আসলে খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এটা কিন্তু একদম সাধারণ সমস্যা, অনেকেরই হয়ে থাকে। সুতরাং প্রথমে আপনাকে আশ্বস্ত করতে চাই, এটা নিয়ে একদমই ভাববেন না। হ্যাঁ,
পায়েস যেটা আমরা সাধারণত বলে থাকি বা আমরা ডাক্তারের বসে হেমোরয়েড যেটা, এটা বোঝাই যাচ্ছে যে এটা পায়েস পায়েস হয়েছে বলে যে আপনি খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকবেন, এটা নিরাময় যোগ্য না, তা কিন্তু না। আর যেটা প্রথম থেকে একটু খোঁচা খোঁচা লাগবে, মোটামুটি আমরা বলতে পারি যেটা ফার্স্ট ডিগ্রি, যেহেতু একেবারে এখনো যেই বস্তুটা বা যেটা টের পাচ্ছে সেটা বাইরের দিকে চলে আসেনি। সুতরাং এখন আপনি যদি একটু নিয়ম কারণ মেনে চলেন, দেখা যাবে যে এটা থেকে উত্তরণ করা সম্ভব। অবশ্যই আপনি আঁশযুক্ত খাবার এবং পানি বেশি করে খাবেন, মাংস জাতীয় খাবার অবশ্যই কম খাবেন, এবং আঁশযুক্ত খাবার যদি একটু বেশি করে খান, মল যদি রেগুলার হয়, দেখা যাবে যে এই জিনিসটা অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। এরপরও যদি দেখেন যে না আপনার মলটা কনস্টিপেশন রয়েছে অর্থাৎ মলটা শক্ত, সেক্ষেত্রে আপনি অ্যাভোলা এই সিরাপটা 2 চামচ করে দুবার একটু কিছুদিন খাবার। আর এই মুহূর্তে যেটা একটু রক্ত পড়ছে, আপনি অ্যানাস্টেট এই ক্রিমটা যদি একটু দিনে 3 বার একটু 10 থেকে 15 দিন লাগান, আর গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে যদি একটু আমরা বলি যদি জায়গাটা বসেন, তাহলে খুব বেশি রিলিফ পাবেন। এই জিনিসগুলো আপাতত করতে থাকুন, কিন্তু এরপরে একজন আমরা বলি নিকটস্থ চিকিৎসক, বিশেষ করে সার্জনের কাছে গেলে খুব ভালো হয়। তুমি মলদারটা পরীক্ষা করে আসলে পুরোপুরি বুঝবেন যে আপনার ওখানে কি অবস্থা। সুতরাং আপাতত এগুলো গ্রহণ করে থাকুন, তারপর সময় করে একজন সার্জারির বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনি ভালোভাবে পরীক্ষা করে দিলে উনি আপনাকে পরবর্তী যে আলটিমেট চিকিৎসা সেটা হতে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান তামান্না ফেরদৌস তার মায়ের জন্য একটি প্রশ্ন করেছে। 50 বছর বয়স, 60 কেজি ওজন, 8 মাস আগে ডান কিডনিতে 10 মিলিমিটার সাইজের একটা সিস্ট ধরা পড়ে। ডাক্তার তখন নাপা আর বেকলো ছাড়া আর কোনো ওষুধ বা ট্রিটমেন্ট দেননি। অপারেশনের কথা বললেও এখনও দরকার নেই বললে তিনি জানান। ওষুধ 1 মাস কন্টিনিউ করা হয়, কিন্তু এখনও কিডনি বরাবর এবং তলপেটের 2 দিকে প্রায় ব্যথা হয়। এখন করণীয় কি? আর তার ফ্যাটি লিভার জনিত সমস্যা আছে, প্রায় পেট ব্যথা এবং বমি বমি ভাব হয়, খাওয়া দাওয়া তেমন কিছু করতে পারে না। লিভারের এই অবস্থায় হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন কি নিতে পারবে কিনা? তার ব্লাড প্রেশার 140/90 এভারেজ, বর্তমানে সিলডি 5 mg, এনজিটর 10 mg এবং অ্যারোট্রিল 1 মিলিগ্রাম, এই 3টি ওষুধ তিনি খাচ্ছেন। তার ডায়াবেটিস নেই জানিয়েছেন। আমরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমাদের একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত। দেখছেন করোনা হেলথ ডেস্ক, জুলহাস জুবায়ের আপনাদের সাথে আছি। বিরতিতে যাওয়ার আগে প্রফেসর মোস্তফা জামানের কাছে একটি প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর আমরা নিব, তবে তার আগে আরও একজন দর্শকও আছেন আমাদের সাথে। দর্শকের ফোনটা আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আরিফুন নাহার ঝরা, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি ঝরা, বলুন। আমার একটা বেবি আছে, 4 বছর বয়স। তো আমি হচ্ছে জুন মাসের প্রথম আমি আর কি ট্রাই করছি। আচ্ছা। তো আমার লাস্ট পিরিয়ড হয়ে গিয়েছে মে মাসে, তো জুনের 21 তারিখ আমার ডেট ছিল পিরিয়ডের, সেটা হয়নি, এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, আমি এর মধ্যে 2বার হচ্ছে যে টেস্ট করেছি বাসায়, 2বারই এসেছে পজিটিভ এসেছে। জি, 2বারই নেগেটিভ এসেছে। জি। ও এখন হচ্ছে আমার কিছু শারীরিক দুর্বলতাও আছে, যেমন একটু মাথা ঘোরায়, মাঝে মধ্যে দুর্বল লাগে, একটু জ্বর জ্বর ফিল করি আমি। তো এখন এই অবস্থায় আর কি করব আমি? জি, বুঝতে পারছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি কিছু জানবার থাকে, নতুবা আমরা প্রেগন্যান্সি কি আপনারা ইউরিনে টেস্ট করেছেন নাকি ব্লাডে টেস্ট করেছেন? ইউরিন টেস্ট করেছি বাসায় কিট দিয়ে, ডক্টরের কাছে এখনো যাইনি, বা কোনো ইউরিন টেস্ট হসপিটালে গিয়ে করিনি। বাসায় জি, আপনাকে ধন্যবাদ। আমরা অধ্যাপক মোস্তফা জামানের উত্তরের পরে ঠিক আছে প্রফেসর মোস্তফা জামান। বিরতির আগে তামান্না ফেরদৌস তার মার জন্য প্রশ্ন করেছিল। তার মায়ের বয়স 50 এবং বেশ কিছু সমস্যার কথা বলেছেন। আমরা দেখেছি তার সমস্যাগুলোর মধ্যে একদিকে যেমন স্বাস্থ্যের সাথে, শরীরের সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে, এর সাথে যেহেতু অনেকগুলো সমস্যার কথা চিকিৎসক তাকে বলেছেন, সেই জন্য মানসিকভাবেও তিনি একটু আতঙ্কে আছেন। এই কারণে তার হয়তো ঘুম আসছে না। অ্যারোট্রিল তিনি খাচ্ছেন 1 মিলিগ্রাম করে, তার যাতে আতঙ্কে আছেন ঘুম যাতে ঠিক মতো হয়। আমরা সেজন্য ওটা খেতে পারেন, কিন্তু তার মূল বিষয় তাকে একটু বোঝাতে হবে তার যে সমস্যাগুলো আছে। যেমন তিনি কিডনির সিস্টের কথা বলছেন, সিস্ট একটি পানি ভর্তি থলি যেটি কিডনিতে হয়ে থাকে। সাধারণ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কিডনিতে সিস্টগুলো বড় কোনো ক্ষতি করে না, কোনো জটিলতা সৃষ্টি করে না। সাধারণত খুব কম সংখ্যক মানুষেরই কিডনির সিস্ট থেকে বড় ধরনের জটিলতা হতে পারে। সেজন্য আমরা তিনি যে পেটে ব্যথা বা অন্যান্য সমস্যা তো বলেছেন,
সেটি হতে পারে, কিন্তু আমরা খুব কম রোগী পাই। এই জন্য এই সিস্টকে বলে থাকি বেনাইন বা সিম্পল রেনাল সিস্ট বলে থাকি, যার বড় কোনো জন্য চিকিৎসার ওষুধের প্রয়োজন হয় না। এবং আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ না থাকলে কোনো ওষুধের প্রয়োজন হয় না, কোনো অপারেশনেরও প্রয়োজন নেই। তবে ফলো আপ করতে হয় যে কিডনির সিস্টটি বড় হচ্ছে কিনা, এবং তার সাথে তার সিরাম ক্রিয়েটিনিন বা কিডনির অন্য কোনো সমস্যা থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে মাঝে মাঝে ফলো আপ করতে। তবে বেশিরভাগ ক্ষেত্রে তাকে যদি অ্যাসুরেন্স দেওয়া হয় এটি বড় কোনো সমস্যা নয়, তাহলে তিনি ভালো থাকবেন। একই রকম ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের দেশে অনেকের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। জুবাইর, আমি কথা বলছি যে আমরা অনেক রোগী পাই, শুধু আমরা চিকিৎসকরা কিন্তু অনেক রোগীদেরকে আরো বেশি রোগী করে ফেলছি। এটি কিন্তু তাকে আশা দিতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে না। আমাদের দৈনন্দিন জীবনে যে রোগীগুলো দেখছি যে কিডনির সিস্ট, ফ্যাটি লিভার বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাচ্ছি, বড় ধরনের সমস্যা হচ্ছে না। তবে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাকে আমি মোরাল স্ট্রেংথ থেকে নষ্ট করে দিতে চাচ্ছি না। সেই জন্য বলবো, আপনারও লিভারের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, আপনি প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন এবং অ্যানজিওটর খাচ্ছেন, সিলডিপ খাচ্ছেন, সবকিছুই ভালো চলছে। আপনার ভয়ের কোনো কারণে, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি নর্মাল যেভাবে যে অন্য যে 8-10 জন মানুষ চলাফেরা করে, মেলামেশা করে আপনি সবই করতে পারবেন, সব কিছুই সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক। আপনার ভয়ের কোনো কারণ নেই। পরিমিত পানি পান করবেন যত দরকার, এবং খাদ্যাভ্যাসে আমরা বলবো শাকসবজি, কাঁচা ফলমূল একটু বেশি খাবেন, আরেকটি বিষয় চর্বি জাতীয় খাদ্য একটু কম খাবেন। অন্যান্য সব কিছু স্বাভাবিক। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি টিকা নিতে পারবেন, তাতেও কিন্তু কোনো বাধা নেই। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসের কাছ থেকে আমরা উত্তর নিব। তবে আফরোজা বেগম তার ছেলের জন্য একটি প্রশ্ন করেছেন। মিফতা উদ্দিন, 7 বছর বয়স, 7 বছর 2 মাস, ওজন 20 কেজি। আজকে 4 দিন ধরে জ্বর, কাশি, সর্দি কিছু নেই। বাসার আর কারো জ্বর নেই। সিরাপ 2.5 চামচ করে খাচ্ছে, জ্বর কমে আবার 100 পর্যন্ত যায়। উত্তর পেলে উপকৃত হব জানিয়েছেন। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার কাছ থেকে উত্তর নিব, তবে তার আগে ডাক্তার শারমিন আব্বাসের কাছ থেকে আমরা উত্তরটি শুনতে চাই। হ্যাঁ জুবাইর, যে প্রশ্নটি আসলে এরকম অনেকেরই বাসায় এই মুহূর্তে প্রেগন্যান্সি পজিটিভ হচ্ছে। আমরা আসলে একটা সময় বলতাম যে কোভিডের চেষ্টা না করতে, কিন্তু মানুষ কতদিন আর চেষ্টা না করে থাকবে, তাকে তো আসলে প্রেগন্যান্সির প্ল্যানটাও করতে হয়। তো এক্ষেত্রে আসলে ওনাকে আমি বলবো সেটি হচ্ছে যে উনি যেহেতু ব্লাডে টেস্ট করেনি এবং প্রেগন্যান্সি সিমটমগুলো দেখছেন, তার সাথে মিস পিরিয়ড আছে, ওনার জন্য বেস্ট হবে প্রেগন্যান্সিটা ডায়াগনোজ করার জন্য ব্লাডে একটা বিটা এসসিজি করা। এবং এখন আসলে ওনার যেই সময়টি আছে প্রেগন্যান্সির, এখন কিন্তু আলট্রাসোনোগ্রাফি করলেও ওনার ধরা পড়বে। তো সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফির জন্য হয়তো লম্বা লাইন দিতে হয় বা ওয়েটিং আছে, সেটা হয়তো এই সংকট সময় একটু পরেও করা যেতে পারে। তবে আমি বলবো যে ব্লাডে আপনি একটা বিটা এসসিজি টেস্ট করেন, এটা কনফার্ম করে দিবে আপনার প্রেগন্যান্সি আছে কিনা। এবং 8 সপ্তাহ পার হলে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাফি লাগবে। আর মাথা ঘোরাচ্ছে, এগুলো তো আসলে নর্মাল সাইন, এগুলো প্রেগন্যান্সিতে একটু মানতে হয়। বমি বমি লাগা, অরুচি লাগা, এগুলো সবসময় জীবনে লাগে না। প্রেগন্যান্সি যখন হয় মানুষের তখন একটু লাগে। তো যেহেতু আমাদের তারা আছে, তাড়াতাড়ি উত্তর শেষ করতে হবে। আমি বলবো যে ফলিক অ্যাসিড এন্ড জিঙ্কটা আপনি শুরু করেন, এটি আপনাকে ভালো সাহায্য করবে। গ্যাস্ট্রিকের ওষুধ নিতে পারেন। আর মাথা ঘোরানোর জন্য আমি বলবো অ্যাটলিস্ট প্লাস একটা করে 3 বেলা খাওয়ার আগে 14 দিন খেতে পারবেন। জুবাইর, ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল, আসলে আফরোজা বেগম, আপনার কথার মধ্যে বোঝা যাচ্ছে যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, করোনা হলো কিনা। আপনি বলছেন বাসার আর কারো জ্বর নেই। সাধারণত দেখা যায় বাসার বড়দের জ্বর বা কাশি না থাকলে আইসোলেটেড ভাবে বাচ্চাদের হওয়াটা খুব একটু রেয়ার, একেবারে যে হবে না তা না। সুতরাং এখন যেটা করবেন, আপনি আতঙ্কিত হবেন না, কিন্তু বাসায় যেটা একটু আমরা বলি যে পালস অক্সিমিটার থাকে, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন মাপার মেশিনটা দিয়ে 6 ঘন্টা পর পর একটু আমরা বলে থাকি যে স্যাচুরেশনটা দেখবেন, যদি 92 বা তার নিচে হয়ে যায় অবশ্যই একটা হাসপাতালে নিয়ে যাবেন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন। এখন কিন্তু ডেঙ্গু খুব হচ্ছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি বলছেন 4 দিন ধরে জ্বর 100 নিচে নামছে না, প্রচুর অনেক ডেঙ্গু রোগী পাচ্ছে কিন্তু। সুতরাং এখন 4th ডেতে, এখন যদি করেন মাঝামাঝি উইন্ডো পিরিয়ডে কিন্তু আপনার অ্যান্টিজেন অ্যান্টিবডি কোনোটাই আসলে আসবে না। আপনি যেটা করবেন শনিবারে আপনি ডেঙ্গু অ্যান্টিবডি টেস্টটা করবেন, সিবিসি এবং পিবিএফ, এটা একটু করবেন। আপাতত যেহেতু জ্বর 100 নিচে নামছে না, বয়স বলছেন 7 বছর, সিরাপ জিমেক্স, এই সিরাপটা 1 চামচ করে দিনে একবার আপনি 5 দিন খাবান। আর নাপা অথবা এই সিরাপ আপনি 2.5 চামচ করে 3 বার খাবান। আপাতত উদ্বেগ উৎকণ্ঠার কারণ নেই, যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো গ্রহণ করুন। আর শনিবারে এই পরীক্ষাগুলি করে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা পরবর্তীতে আপনাকে পরামর্শ দেব। আমরা এই মুহূর্তে বলছি উদ্বেগ উৎকণ্ঠা একদমই করবেন না, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ। আমার চোখে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা পড়েছে, যদিও আর 30 সেকেন্ডের মতো আমাদের হাতে সময় আছে। ডাক্তার শারমিন আব্বাসী, একজন প্রশ্ন করেছেন, স্ত্রীর 8 জুলাই ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো সিমটম নেই, তারা সিজার করাতে চাচ্ছে না, তাদের জন্য যদি কোনো সাজেশন থাকে। 15 সেকেন্ডস। না, এটা ডাক্তারের কাছে যেতে হবে। ওনার তেমনও হতে পারে সিজারিয়ান সেকশন কন্ট্রাইন্ডিকেটেড, ওনার জ্বরের মুখ হয়তো ওনাকে পারমিটই করবে না নর্মাল সিজারিয়ান সেকশনের জন্য। আর করোনার এই সময় কোনোভাবেই ডেটকে পার করা যাবে না, অতি সত্বর হাসপাতালে যোগাযোগ করুন।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার শানীন আপাসি, ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।